থার্স্টি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বের আলোচ্য পেরিক্লিস, দ্য প্রিন্স অফ টাওয়ার, উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি। 1 সেপ্টেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় থাকবো আমি দমনাস। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি পেরিক্লিস, দ্য প্রিন্স অফ টাওয়ার। পাহাড়ে ঘেরা ছোট্ট রাজ্য অ্যান্টিওক। রাজার নাম অ্যান্টিওকাস। তার একমাত্র কন্যা বিবাহযোগ্যা। সেই রূপলাবণ্যময়ী অপরূপা কন্যার বড়মাল্য লাভ করার জন্য দূর দূর রাজ্য থেকে কত রাজা, কত রাজপুত্রেরা এসেছেন। রাজকন্যার বড়মাল্য পাওয়া তো দূরের কথা, ঘাতকের হাতে প্রাণ বিসর্জন দিতে হয়েছে এই হতভাগ্যদের। রাজকন্যার প্রতিজ্ঞা ছিল যে তার ধাঁধার সঠিক উত্তর যিনি দিতে পারবেন, সেই রাজা বা রাজপুত্রের গলায় তিনি বড়মাল্য পরিয়ে দেবেন, আর উত্তর সঠিক না হলে তার শাস্তি শিরচ্ছেদ। এ পর্যন্ত রাজকন্যার প্রাণীপ্রার্থী হয়ে যে কজন রাজা বা রাজপুত্র এসেছেন, তাদের কেউই রাজকন্যার ধাঁধার উত্তর দিতে পারেননি। সুতরাং সকলকেই মৃত্যুদণ্ড ভোগ করতে হয়েছে। এবার রাজা অ্যান্টিওকাসের কাছে তার কন্যার প্রাণীপ্রার্থী হয়ে এসেছেন টায়ারের রাজা পেরিক্লিস। রাজকন্যাকে লাভ করার ভয়ঙ্কর শর্তের কথা তার অজানা নয়, তবুও দুর্জয় সাহসে ভর করে কাউকে না জানিয়ে তিনি চলে এসেছেন সেই রূপময়ীকে অন্তত একবারের জন্য দুচোখ ভরে দেখতে। রাজা অ্যান্টিওকাস সৌদর পেরিক্লিসকে বারবার স্মরণ করিয়ে দিলেন এর ভয়াবহ পরিণতির কথা, কিন্তু পেরিক্লিসের মত পাল্টানো গেল না। পেরিক্লিসের সামনেই নিয়ে আসা হলো সুসজ্জিতা রাজকন্যাকে। সেই সুতনুকার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন পেরিক্লিস। একই অঙ্গে এত রূপ, এই যে স্বর্গের সুষমা। রাজকন্যা সহচরীর কথা কানে যেতে পেরিক্লিসের চমক ভাঙল। সহচরী বলল, আপনাকে রাজকন্যার ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। উত্তর ঠিক না হলে প্রহরীরা আপনাকে মৃত্যুপক্ষে নিয়ে যাবে। পেরিক্লিস রাজকন্যার ধাঁধা শোনবার জন্য মনোযোগী হলেন, কিন্তু ধাঁধাটি শোনবার পর তার অর্থ বুঝে নিতে একটুও দেরি লাগলো না বুদ্ধিমান পেরিক্লিসের। কিন্তু সে অর্থ এতই কদর্য যে মুখে উচ্চারণ করতে লজ্জা হয়। অ্যান্টিওকাসের সঙ্গে তার কন্যার গোপন অবৈধ সম্পর্কের কথাই প্রচ্ছন্ন ছিল সেই ধাঁধার মধ্যে। পেরিক্লিস যে ধাঁধার অর্থ উদ্ধার করতে পেরেছেন সে কথা বুঝতে পেরেই অ্যান্টিওকাস শঙ্কিত হয়ে উঠলেন। বুঝলেন এবার সারা দেশে তার কলঙ্কের কথা ছড়িয়ে পড়বে। একথা চাপ দিতে হলে পেরিক্লিসকে শেষ করে দিতে হবে। শক্তিশালী বিষ প্রয়োগে পেরিক্লিসকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারলেই তার এই দুষ্কর্মের কথা আর পাঁচকান হবে না। পেরিক্লিস রাজার মনোভাব বুঝলেন, তাই প্রাণ রক্ষার জন্য নিজের রাজ্য টায়ারে পালিয়ে গেলেন। অ্যান্টিওকাস যখন দ্রুত মুখে পেরিক্লিসের পালানোর খবর পেলেন, তখন রাগে উত্তেজনা তার শরীর কেঁপে উঠেছিল। জঘন্য ব্যভিচারের কথা যাতে প্রচারিত না হয় সেই আশঙ্কায় তিনি হুঙ্কার দিতে থাকেন। তার আদেশ, চারিদিকে দন্ন দন্ন করে খুঁজে বার করো পেরিক্লিসকে, আমার সামনে তাকে হাজির করো, নইলে তোমাদের গর্দান যাবে। এদিকে নিজের রাজ্য টায়ারে ফিরে এসেও পেরিক্লিসের শান্তি নেই। আসন্ন বিপদের কথা চিন্তা করে তার মন অস্থির হয়ে উঠেছে। বিপদ চিন্তা তার নিজের জীবনের জন্য নয়, এ চিন্তা তার প্রিয় রাজ্য এবং প্রজাদের জন্য। তারই ফুলের জন্য সমস্ত টায়ারবাসীকে বিপন্ন হবে। কারণ রাজা অ্যান্টিওকাস ক্ষমতায়, শৌর্যে, বীর্যে এবং বিচক্ষণতায় সব দিক থেকেই টায়ার রাজ্যের থেকে শক্তিশালী। এছাড়া তার নিষ্ঠুর চরিত্রের কথা সবাই জানে। পেরিক্লিস চিন্তা করেও সঠিক উপায়টি বুঝতে পারছে না। অবশেষে অভিজ্ঞ সভাসদ হ্যালিকেনাসের কাছে তিনি তার অশান্তির কারণ জানালেন। কিভাবে এই মহাবিপদ থেকে নিজের জীবন এবং রাজ্যকে বাঁচানো যায় সেই বিষয়ে তিনি পরামর্শ চান। হ্যালিকেনাস প্রকৃতই রাজভক্ত এবং সুযোগ্য পরামর্শদাতা। তিনি রাজা পেরিক্লিসের সব কথা মনোযোগের সঙ্গে শুনলেন। এই পরিস্থিতিতে রাজার পক্ষে কিছুদিনের জন্য আত্মগোপন করে থাকাই যথাযথ হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, মহারাজ, আপনাকে উপদেশ দেবার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি আমাদের ভালোবাসেন, স্নেহ করেন। আপনার স্নেহধন্য বলেই বলছি যে আপনি কিছুকালের জন্য কোথাও দূরে সরে থাকুন। রাজ্যের কোনো বিন্দুমাত্র ক্ষতি হবে না। আপনার অনুপস্থিতি কালের জন্য রাজ্য রক্ষার ভার অন্য কোনো সুযোগ্য এবং বিশ্বস্ত ব্যক্তির ওপর দিয়ে যান। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে রাজ্য রক্ষা করব। তবে আমাদের দৃঢ় বিশ্বাস
অ্যান্টিওকাসের মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তার জঘন্যতম পাপ দেবতার রোশনালে দগ্ধ হবেই। অনেক কথা বলে ফেললাম, আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন। হ্যালিকেনাসের কথায় পেরিক্লিস কিছুটা আশ্বস্ত হলেন। ঠিক হলো, রাজ্য শাসনের দায়িত্বভার হ্যালিকেনাসের উপরেই ন্যস্ত করে তিনি টায়ার রাজ্য ছেড়ে জাহাজে উঠবেন। সঙ্গে থাকবে কয়েকজন অনুচর। প্রচুর খাদ্যশস্য নিয়ে জাহাজে উঠলেন পেরিক্লিস। জাহাজ ভাসল অকুল সমুদ্রে। হ্যালিকেনাস টায়ারে শাসকপদের দায়িত্ব পেলেন। তিনি ব্যাপারটা সকলকে জানিয়ে দেবার জন্য তার সহকর্মীদের ডেকে বললেন, কোনো বিশেষ কারণে আমাদের রাজ্য পেরিক্লিস অজ্ঞানিতভাবে রাজা অ্যান্টিওকাসের প্রতি অন্যায় আচরণ করেছেন। সেই ভুলের শাস্তিস্বরূপ তিনি জাহাজে করে সমুদ্রপথে নিরুদ্দেশ যাত্রা করছেন। সেখানে তার জীবনে কোনো নিরাপত্তা নেই, সে কথা আপনারা বুঝতেই পারছেন। বন্ধুগণ, রাজার এই আকস্মিক দুশ্চিন্তা বা মানসিক অশান্তির বিষয়ে এর বেশি আর কোনো প্রশ্ন আমাকে করবেন না। আমার ওপরে রাজ্যে পুরোপুরি ভার দিয়ে তিনি কিছুদিনের জন্য দেশ ভ্রমণে গেছেন। সময়াভাবে আপনাদের কাছে কিছু বলে যেতে পারেননি। এদিকে রাজা অ্যান্টিওকাসের সভাসদ থেলিয়ার্ড গর্দান বাঁচানোর জন্য দুদিনের মধ্যেই পেরিক্লিসের খোঁজে টায়ার রাজ্যে হাজির হলেন। তিনি রাজসভায় ঢোকার সময় দরজার আড়াল থেকে হেলিকেনাসের বক্তব্যটি পুরোপুরি শুনতে পান। পেরিক্লিসের রাজত্যাগের কথা শুনে থেলিয়ার্ড কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অ্যান্টিওকাসের প্রচণ্ড রোষ থেকে অন্তত কিছুদিনের জন্য রক্ষা পাওয়া যাবে। তারপর তিনি সভাস্থলে হাজির হয়ে হেলিকেনাসকে যথাযোগ্য সম্মান জানিয়ে বললেন, আমি এসেছি আমাদের রাজা অ্যান্টিওকাসের দূত হিসেবে। রাজা পেরিক্লিসের জন্য এক জরুরি বার্তা পাঠিয়েছেন তিনি। কিন্তু এখানে এসেই শুনলাম পেরিক্লিস নিরুদ্দেশে আছেন, সুতরাং প্রভুকে গিয়ে একথাই জানাবো। হেলিকেনাস বললেন, রাজার জন্য যে বার্তা বনিয়েছে তা আমরা শুনতে পারি না। তবে আপনি আমাদের অতিথি, সুতরাং আমাদের অতিথি সৎকার করার অনুমতি দিন। থেলিয়ার তাদের কথা রাখতে বাধ্য হয়ে রাতটা টায়ারে কাটালেন। পরদিন প্রাতঃকালে তিনি নিজের দেশের পথে রওনা হলেন। থারমাস নগরে একসময় ধনৈশ্বর্যে পরিপূর্ণ ছিল। নগরটি টায়ারের অন্তর্গত। সেখানকার মানুষ কখনো খাবারের চিন্তা করে না। তাদের রাজ্যে উৎপন্ন অপর্যাপ্ত ফসল পাশাপাশি নগরগুলিতে রপ্তানি করা হতো। এর ফলে থারসাসের অর্থনৈতিক ভাণ্ডারও ছিল যথেষ্ট শক্তিশালী। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ হয়ে উঠেছিল বিলাসী এবং অহংকারী। সুখের পরেই আসে দুঃখ, আলোর পেছনে থাকে আঁধার। থারসাসের এই সুখ সমৃদ্ধি বিধাতা সহ্য হলো না। প্রচণ্ড অনাবৃষ্টির ফলে সুফলা থারসাসে দেখা দিল খাদ্যাভাব। সম্পন্ন পরিবারগুলো দুমুঠো খাবারের জন্য ঘর বাড়ি বেচে দিতে লাগলো। আর সাধারণ মানুষের দুর্দশা চূড়ান্ত রূপ নিল। ভিক্ষা পাত্রে ভিক্ষা দেবারও লোক পাওয়া গেল না। মা সন্তানের মুখের গ্রাস কেড়ে খায়, স্বামী স্ত্রীকে খাদ্য নিয়ে তারা কাড়াকাড়ি করে। দুর্ভিক্ষের তাড়নায় ক্ষুধার জ্বালায় মানুষ অখাদ্য কুখাদ্যকে মহামারীর কবলে পড়ে। এই নিদারুণ কষ্টের হাত থেকে বাঁচতে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। থারসাসের শাসনকর্তা ক্লিয়ন তার সাজানো নগরের এই পরিণতি দেখে লজ্জায়, হতাশায়, দুঃখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। এহেন অবস্থায় এক সভাসদ এসে ক্লিয়নকে খবর দিলেন যে দূর সমুদ্রে একটি জাহাজ দেখা যাচ্ছে। জাহাজটির মাস্তুলের ওপর পথ করে উঠছে শ্বেত পতাকা, শান্তির প্রতীক। একথা শুনেও ক্লিয়ন নিশ্চিন্ত হতে পারছিলেন না, কেননা বিপদের ওপর বিপদ আসে। তাই তিনি বিশ্বাসই করতে পারছিলেন না বিপন্ন থারসাসকে বাঁচাতে কোনো বন্ধু রাজ্য এগিয়ে আসতে পারে। বরং তার বিপন্ন হলো থারসাসের দুঃসময়ের সুযোগে কোনো প্রতিবেশী রাজ্য হয়তো এখানে দখল করতে আসছে। অল্প সময়ের মধ্যেই সব সমস্যার সমাধান হলো। রাজা পেরিক্লিস তার কিছু অনুচর নিয়ে ক্লিয়নের দরবারে হাজির হলেন। তিনি ক্লিয়নকে বললেন, থারসাসের ভয়াবহ দুর্ভিক্ষের খবর আমি পেয়েছিলাম, তাই আমি নগরবাসীদের জন্য জাহাজ ভর্তি খাদ্যশস্য নিয়ে এসেছি। এতে ক্ষুধার্ত মানুষের কিছুটা ক্ষুধা হয়তো কমবে। বিনিময়ে আমি আমার কয়েকজনকে নিয়ে আপনার কাছে কিছুদিনের জন্য থাকতে চাই। এই চরম দুঃসময়ে এমন সাহায্য পেলে ক্লিয়ন যেন অকুলে কুল পেলেন। তিনি খুশি মনে রাজার প্রস্তাবে সম্মত হলেন এবং তাকে সর্বতোভাবে সাহায্য দানের প্রতিশ্রুতি দিলেন। পেরিক্লিস থারসাসে থাকলেও টায়ার রাজ্যের সমস্ত খবরাখবরই তিনি রাখতেন। বিশ্বস্ত রাজকর্মচারী হ্যালিকেনাস নিয়মিতভাবে তার কাছে সমস্ত রকম খবরাখবর পাঠাচ্ছিলেন। পেরিক্লিসকে হত্যার উদ্দেশ্যে থেলিয়ার যে টায়ার রাজ্যে এসেছিলেন সে কথাও জানতে পারলেন। আর বেশি দিন থারসাসে থাকা নিরাপদ হবে না,
বুঝে পেরিক্লিস আবার জাহাজে উঠলেন। থার্সাস বন্দর থেকে জাহাজ ছাড়ল। সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ওপরে দুলতে দুলতে দুদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কিন্তু পরের দিন দুপুরের দিক থেকে দেখা দিল দুর্যোগের কালো মেঘ। সেই ঘন কালো মেঘ ছেয়ে ফেলল আকাশে। শুরু হলো ঝড়ের তাণ্ডব নৃত্য। সমুদ্র দানব তখন জাহাজটিকে খেলনার মতো একবার এদিক একবার ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। ক্রমাগত উল্টো পাল্টা আছাড় খেতে খেতে জাহাজটি একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দৈবক্রমে পেরিক্লিস একটা ভাসমান কাঠের খণ্ড হাতের নাগালে পেয়ে গেলেন। সেই কাঠের টুকরোটি আঁকড়ে ধরে টায়ারের রাজা পেরিক্লিস অথই বুকে ভাসতে লাগলেন। অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে সর্বহারা পেরিক্লিস এক অজানা অচেনা কূলে আছড়ে পড়লেন। সামনে গগনচুম্বী পাহাড়। পেরিক্লিস ভাবলেন, ঈশ্বরের অপার মহিমা, তাই অনন্ত সমুদ্রের বুক থেকে কূলের দিশা পেয়েছেন তিনি। ক্লান্তিতে শরীর বইছিল না, কিন্তু তবুও সেই অবসন্ন শরীর নিয়ে তাকে চলতে হবে। রাতের অন্ধকার নেমে আসার আগে তাকে লোকালয়ের কাছাকাছি যেতে হবে। কিছুটা হাঁটার পর পেরিক্লিস কয়েকজন জেলের দেখা পেলেন। তারা সারাদিন মাছ ধরে ঘরে ফিরছিল। তারা তাদের মাছ ধরার অভিজ্ঞতার সঙ্গে সমাজ জীবনের তুলনা করে নানা কথা বলতে বলতে এগিয়ে আসছিল। পেরিক্লিসকে ভেজা কাপড়ে সেখানে দেখে তারা মানুষটার পরিচয় জানতে চাইল। পেরিক্লিস তাদের কাছে নিজের পরিচয় গোপন করেন। জাহাজডুবি হওয়া এক নিঃস্ব বণিক হিসেবে নিজেকে পরিচিতি দিলেন। জেলেরা তার কথা শুনে দুঃখ প্রকাশ করল এবং ভাগ্যতাড়িত সেই বণিককে তাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য সঙ্গে নিয়ে চলল। তাদের সঙ্গে যাবার সময় পথে পথে পেরিক্লিস সেই রাজ্যের অনেক কথা জেনে ফেললেন। তিনি জানতে পারলেন এই শহরটি গ্রিসের অন্তর্গত, নাম পেন্টাপোলিস। এখানকার রাজা খুবই জনপ্রিয়। তিনি তার সুশাসন এবং শান্তিপ্রিয়তার জন্য মহান সাইমোনিডেস নামে ভূষিত হয়েছেন। জেলেদের কথোপকথনের মধ্য দিয়ে পেরিক্লিস জানতে পারলেন সাইমোনিডেসের একমাত্র কন্যা থাইসা পরম সুন্দরী এবং গুণবতী। আগামীকাল সেই কন্যার জন্মদিন। জন্মদিন উপলক্ষে উৎসবের আয়োজন চলছে পুরোদমে। দূর দূর থেকে রাজা রাজপুত্রেরা আসবেন। তারা অস্ত্রবিদ্যায় বীরত্ব এবং শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে রাজকন্যার বড় মাল্য পাবেন। এসব কথা শুনতে শুনতে পেরিক্লিসের মনে হলো, আমার ভাগ্যে এই বিপর্যয় না ঘটলে আমিও এই সভায় হয়তো নিমন্ত্রিত হতাম। পথ চলতে চলতে এক জেলে তার জালের ভেতর থেকে একটা মরচে ধরা বর্ম বার করে তার বন্ধুদের দেখিয়ে বলল যে এত সুন্দর জিনিসটা মাছ ধরবার সময় তার জালে উঠে এসেছে। জিনিসটা দেখতে পেয়ে পেরিক্লিস উল্লাসিত হলেন। বললেন, দেখি তো কি পেয়েছো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেখে বললেন, এর চেয়ে আমার বাবার দেওয়া বর্ম। আশ্চর্য! বাবা এই বর্মটি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, বাছা, এই বর্মটি তুমি সবসময় রাখবে। এই বর্মই আমার জীবন এবং মর্যাদা রেখে এসেছে। এইটি তোমারও প্রাণমানের রক্ষা কবচ স্বরূপ কাজ করবে। পেরিক্লিস অনুনয় সুরে বললেন, জেলে ভাই, তোমাকে অশেষ ধন্যবাদ। জলদেবতা যখন এই বর্মটা ফিরিয়ে দিলেন তখন তুমি আমাকে এইটা ভিক্ষে দাও। পেরিক্লিসের মনে হলো রাজকন্যার সামনে অস্ত্র পরীক্ষা দেওয়া এবং জেলের কাছ থেকে বর্মের পুনরুদ্ধার, একই সময়ে এই দুইয়ের বিশেষ যোগাযোগ ঘটল। তবে এ কি কোনো শুভ ইঙ্গিত, কোনো অর্থবহ দৈব নির্দেশ? পেরিক্লিস অন্ধকারের মধ্যে আলোর ঝলক দেখতে পেলেন। তিনি বললেন, দেখো, এই বর্মটি এক রাজার ভালোবাসার দান। বর্মটি আমার কাছে থাকলে আমাকে সম্ভ্রান্ত মনে হবে। একথা শুনে জেলেটি বলল, সম্ভ্রান্ত মনে হবে? একথার অর্থ কি? তুমি কি রাজকন্যার জন্মদিনের প্রতিযোগিতায় যোগ দিতে চাওনি? তা একবার অস্ত্রবিদ্যার জাদু দেখিয়ে আসতেও পারি। জেলে বলল, বেশ, এটা নিয়ে যদি তোমার ভাগ্য ফেরে তাতে আমি খুশিই হব। তবে এই ভারী অস্ত্রটি আমি অনেক কষ্ট করে সমুদ্র থেকে তুলেছিলাম। এটি নিয়ে তোমার যদি উন্নতি হয় তবে আমাকে মনে রেখো। কিন্তু তোমরা সকলেই আমাকে যেভাবে সাহায্য করেছো তাতে তোমাদের কোনোদিনই ভোলা যাবে না। তোমরা বিশ্বাস করো, এর প্রতিদিন তোমরা অবশ্যই পাবে। একটা তেজি ঘোড়া আমার প্রয়োজন। তারা বলল, তোমার ইচ্ছা আমরা পূরণ করে দেব। ঘোড়া এবং তার উপযুক্ত ঝলমলে পোশাক তোমায় জোগাড় করে দেব। পেরিক্লিস বলে, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। দূর দূরান্ত থেকে বহু রাজা, যুবরাজ এবং সম্ভ্রান্ত মানুষেরা এসেছেন পেন্টাপোলিসের রাজপ্রাসাদ প্রাঙ্গণে। সেখানকার রাজা সাইমোনিডেসের একমাত্র কন্যা থাইসার জন্মদিন উপলক্ষে আয়োজিত সভা বহুজন সমাগমে পরিপূর্ণ। অস্ত্রবিদ্যার উৎকর্ষ দেখিয়ে রাজকন্যার বড়মাল্য পাওয়া তাদের উদ্দেশ্য। প্রতিযোগিতাদের জন্য বিশাল এক চত্বরকে সুন্দরভাবে সাজানো হয়েছে। পেরিক্লিস সেখানে উপস্থিত।
রাজকন্যা তার পিতার হাত ধরে উৎসব প্রাঙ্গণে আসলেন। সাইমনিডেস তার অতিথিদের দিকে ভালোভাবে নজর রাখছিলেন। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, সেটাই তার উদ্দেশ্য। রাজা সাইমনিডেসের চোখে পড়ল পেরিক্লিসের দিকে। সুন্দর সুঠাম দেহ সত্ত্বেও ভাগ্যের নিষ্ঠুর পীড়নে তাকে কিছুটা ক্লান্ত বিষণ্ণ দেখাচ্ছিল। রাজা সাইমনিডেস তার কন্যা থাইসাকে ডেকে পেরিক্লিসকে দেখিয়ে বললেন, দেখো মা, ওই যুবককে কেমন নিরানন্দ বলে মনে হচ্ছে। উনি বোধ করি আমাদের আতিথেয়তায় খুশি হতে পারছেন না। তুমি সুরা হাতে নিয়ে ওকে পরিবেশন করে এবং সুমধুর আপ্যায়নের মধ্যে দিয়ে ওর পিতৃপরিচয় এবং যোগ্যতাবলীর কথা জেনে নাও। সুরা পরিবেশনের ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করলেও থাইসা মনে মনে কেমন যেন খুশি হয়েছিল ওই যুবকের কাছে যাবার প্রস্তাবটি পেয়ে। রূপবতী থাইসা যুবকের কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে পেরিক্লিস বলেন, আমার নাম পেরিক্লিস। আমি টায়ার রাজ্যের এক উচ্চ বংশের সন্তান। কলাবিদ্যা এবং অস্ত্রবিদ্যায় যথেষ্ট যোগ্যতা অর্জন করেছিলাম, কিন্তু আজ আমি সর্বহারা। সমুদ্রের রাক্ষসে ঝড় আমার জাহাজ, আমার সহযাত্রীদের আত্মসাৎ করেছে। কিভাবে জানি না, ঈশ্বরের দয়ায় আপনার দেশের উপকূলে এসে উপস্থিত হয়েছিল। থাইসা এবং তার বাবা দুজনেই পেরিক্লিসের এই ভাগ্য বিপর্যয়ের কথায় দুঃখিত হলেন। তাদের সমস্ত ভালোবাসা এবং শুভেচ্ছা পেরিক্লিসের উপরে বর্ষিত হলো। পেরিক্লিসের ঋজু, উন্নত এবং বলিষ্ঠ চেহারা, দীপ্ত মুখাবয়ব এবং সুমধুর কণ্ঠস্বর থাইসা এবং সাইমনিডেসকে মুগ্ধ করল। পেরিক্লিস রাজকন্যার লোকলাবণ্য এবং সুমধুর ব্যবহারে অভিভূত হলেন। সুতরাং এমতা অবস্থায় সাইমনিডেস আর দেরি করা উচিত বলে মনে করলেন না। শুভস্য শীঘ্রম। রাজকন্যার জন্মদিন উপলক্ষে আগত অতিথি অভ্যাগতরা যে যার দেশে ফিরে গেলেন। এবার শুরু হলো বিবাহ অনুষ্ঠানে বিপুল আয়োজন। চারিদিকে উৎসবের সাজ শুরু হয়ে গেল। রাজকন্যা থাইসা এবং রাজা পেরিক্লিসের বিবাহ অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। বিয়ের পর তারা পেন্টাপোলিসেই রয়ে গেলেন। এদিকে রাজ্যের সভাসদদের মধ্যে ক্রমে ক্রমে বিক্ষোভের মাত্রা বাড়তে লাগলো। দীর্ঘদিন রাজার অনুপস্থিতি এবং এই অনুপস্থিতির কারণ জানতে চাইলে হ্যালিকেনাসের উত্তরে অজুহাতে তারা আর সহ্য করতে পারছিলেন না। তাদের মনে নানারকম সন্দেহ দানা বাঁধছিল। তাই এর সদুত্তর পাবার জন্য তারা হ্যালিকেনাসকে জেরা করতে থাকে। তখন হ্যালিকেনাস বলে যে এখন তার উত্তর দেবার সময় হয়েছে, কারণ যার কারণে এই গোপনীয়তা, সেই অ্যান্টিনিওকাস আর ধরাধামে নেই। রাজা অ্যান্টিওকাস শান্ত ভ্রমণে মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। অন্যায় আসক্তির জন্য বিধাতা সঠিক শাস্তি দিয়েছেন। হ্যালিকেনাসের কাছে অ্যান্টিওকাসের কুরুচি এবং পেরিক্লিসের প্রতি তার কোপের কারণ জানতে পেরে সভাসদরা অ্যান্টিওকাসের তীব্র নিন্দা করেন। তারা বুঝতে পারলেন যে কোন কারণে তাদের রাজ্য ছেড়ে নিজেকে লুকিয়ে রেখেছেন তাদের রাজা, কিন্তু তিনি কোথায় আছেন অথবা তিনি আদৌ পৃথিবীতে আছেন কিনা সেই উত্তর না জানা পর্যন্ত সভাসদদের শান্তি নেই। তারা পেরিক্লিসের সঠিক খোঁজ চান। রাজার সিংহাসন শূন্য রেখে এইভাবে রাজ্য চালানো তারা মেনে নিতে রাজি নন। হ্যালিকেনাস বলেন, হ্যাঁ, তাকে অবশ্যই রাজ্যে ফিরিয়ে আনার সময় এখন হয়েছে। তিনি পৃথিবীর যেখানেই থাকুন, আমরা তাকে ফিরিয়ে আনবই। আর যদি আমাদের ভাগ্য এমনই মন্দ হয় যে রাজার কোনো হদিশ আমরা পাইনি, তবে আপনারা যে কোনো সভাসদকে ওই পদের জন্য নির্বাচিত করতে পারেন। রাজা পেরিক্লিসকে খুঁজে আনার জন্য স্বয়ং হ্যালিকেনাস এবং কয়েকজন বিচক্ষণ ব্যক্তি বিভিন্ন দেশে যাত্রা করলেন। অবশেষে পেন্টাপোলিসের রাজদরবারে তারা হাজির হলেন। রাজকন্যা থাইসাকে বিয়ে করার পর পেরিক্লিস পেন্টাপোলিসে দিন কাটাচ্ছিলেন। টায়ার রাজ্য থেকে এসেছেন দেখে রাজা সাইমনিডেস পেরিক্লিসকে খবর পাঠান। পেরিক্লিস যখন শুনলেন যে অ্যান্টিওকাস এবং তার কন্যার বজ্রপাতে মৃত্যু হয়েছে, তখন তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েন। রাজ্যের সমস্ত রকম পরিস্থিতির কথা তিনি মহা আগ্রহে শুনতে থাকেন। হ্যালিকেনাসকে দেখে তিনি আনন্দে অধীর হলেন। তিনি যে রাজ্য রক্ষার গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন সে কথা জেনে পেরিক্লিস নিশ্চিন্ত আনন্দ বোধ করেন। কতদিন হলো তিনি নিজের রাজ্য ছেড়ে এখানে এখানে ভেসে বেড়াচ্ছেন। পেরিক্লিস স্বদেশে ফিরে আসার যা আনন্দে আত্মা ফেলায় উঠলেন। এদিকে পেরিক্লিসের স্ত্রী থাইসা তখন পূর্ণ গর্ভা। এই অবস্থায় তাকে নিয়ে জাহাজে ওঠা কোনো বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু এই আনন্দের মুহূর্তে পেরিক্লিস তার প্রিয়তমা পত্নীকে ফেলে রেখে যেতেও পারেন না। রাজা সাইমনিডেস কন্যা থাইসার অসুবিধে হবে জেনেও পেরিক্লিসের সঙ্গে থাইসাকে পাঠাতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। জামাতার জীবনের এই শুভ সময়কে তিনি স্বাগত জানালেন। আসন্ন প্রসবা আদরিণী কন্যাকে সমুদ্রপথে পাঠাতে বিন্দুমাত্র আপত্তি তিনি করেননি। সঙ্গে দু একজন অভিজ্ঞ ধাত্রী পাঠালেন। সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে
পেরিক্লিস থাইসাকে নিয়ে জাহাজে উঠল। জাহাজ পেন্টাপোলিস বন্দর ছাড়ল। পেরিক্লিসের ভাগ্যের কালো মেঘ আবারও আকাশ ছেয়ে ফেলল। শুরু হলো ঝড়ের তাণ্ডব নৃত্য। এই চরম বিপর্যয়ের মধ্যে থাইসা একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। জাহাজে জন্ম বলে পেরিক্লিস তার নাম রাখলেন মেরিনা। ফুলের মতো সুন্দর তার মুখখানি। মেয়ের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সৌভাগ্য থাইসার হলো না। সদ্য প্রসূত থাইসা অসুস্থ শরীরে জাহাজের প্রচণ্ড ঝাঁকুনি আর সহ্য করতে পারলেন না। জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখা গেল না। বহুক্ষণ এইভাবে থাকার পর যখন তার প্রাণের কোনো স্পন্দন পাওয়া গেল না, তখন জাহাজে সবাই তাকে মৃতা বলেই ধরে নিল। ধাত্রীরা এবং পেরিক্লিস নানাভাবে তাকে সুস্থ করার চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হলো না। জাহাজের খালিসিরা পেরিক্লিসের কাছে জানালো যে জাহাজে মৃতদেহ রাখার জন্য সমুদ্রের আক্রোশ কমছে না। তাদের সংস্কার হলো এই মৃতদেহকে সমুদ্রে ফেলে দিলে সমুদ্র শান্ত হবে। বিধাতার দেওয়া এই নিষ্ঠুর আঘাতকে সহ্য করতে পেরিক্লিসের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে উঠছিল। তবুও মনের কষ্টকে মনে চেপে জাহাজে সকলের স্বার্থে থাইসার দেহটি জলে ফেলে দেবার অনুমতি দিতে হলো তাকে। টায়ারের রাজা পেরিক্লিসের প্রিয়তমা পত্নীকে কবরস্থ করার জন্য একখণ্ড টমিও জুড়ল না। সমুদ্রের হাঙর প্রভৃতি মাংসাশী প্রাণীর ধারালো দাঁত ছিন্ন ভিন্ন করবে তার শরীর। বিশাল সমুদ্রের অথই জলে থাইসার দেহকে ভাসিয়ে দেওয়া হলো। পেরিক্লিসও ডুবে গেলেন এক গভীর বিষাদ সমুদ্রে। থাইসাকে জলে ফেলে দেবার পরই থেমে এলো সমুদ্রের আক্রোশ। জাহাজ এসে থামল থারসাস বন্দরে। পেরিক্লিস তখন তার মাতৃহারা অভাগিনী কন্যাকে বুকে করে থারসাসে নেমে পড়লেন। ক্লিওনও অনেক দিন পর বন্ধু রাজা পেরিক্লিসকে পেয়ে খুব খুশি হলেন। পেরিক্লিসের মুখে তার দুর্ভাগ্যের কথা শুনে আর ওই ফুলের মতো সুন্দর শিশুকন্যাকে দেখে ক্লিওন দম্পতি যাহাপরণায় দুঃখিত হলেন। পেরিক্লিসের ক্ষতবিক্ষত মনকে একটু শান্তি দেবার জন্য ক্লিওন এবং তার স্ত্রী যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন। তাদের আন্তরিক সহানুভূতি পেরিক্লিসের মনে অনেকটা জোর এনে দিল। তিনি টায়ারে ফিরে যাবার জন্য তৈরি হলেন, কিন্তু শিশুকন্যাটিকে বন্ধু এবং বন্ধু পত্নীর স্নেহচ্ছায়ায় রাখে যেতেই চাইলেন। ক্লিওনের কন্যাটিও পেরিক্লিস কন্যা মেরিনা সমবয়সী। তাই তিনি ভাবলেন, একই সঙ্গে এই দুই কন্যা বড় হোক, দুটিতে শিক্ষায় দীক্ষায় শালীনতায় একইভাবে পারদর্শিনী হয়ে উঠবে। মাতৃহারা হয়েও তার কন্যা এভাবে মায়ের অভাব বুঝতে পারবে না। পেরিক্লিসের বুকের ভার যেন হালকা হয়ে উঠল। পরম নিশ্চিন্তে তিনি শিশুকন্যাকে বন্ধুর পত্নীর তত্ত্বাবধানে রেখে টায়ারের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন। ক্লিওন ও তার স্ত্রী ডায়োনিজার কাছে এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হবার আশ্বাস তিনি পেয়ে গেলেন। যাই হোক, এই আশ্বাসটুকুই তার একমাত্র ভরসা। ভাগ্য তাকে সব উজাড় করে দিয়েছিল, ধন সম্পদ, শৌর্য বীর্য খ্যাতি সব। মনের মতো স্ত্রী কন্যা সব পেয়েও সব হারাতে বসেছেন তিনি। এক চরম বিপর্যয় এবং দুশ্চিন্তা নিয়ে একদিন টায়ার ছেড়ে জাহাজে উঠেছিলেন, তেমনই আর এক মহা দুঃখে রিক্ত মনে টায়ারের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। ভাগ্য বিড়ম্বিতা থাইসা কিন্তু মারা যায়নি। জাহাজের প্রচণ্ড ঝাঁকুনি তিনি জ্ঞান হারিয়েছিলেন। খুব ভালোভাবে পর্যবেক্ষণ না করে রাতের অন্ধকারে তাকে সমুদ্রের বুকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। জলের ঝাপটায় ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। জেলেদের জালের টানে সে পাড়ে আসে। জালের মধ্যে এমন সুন্দর মেয়েকে দেখে তারা অবাক হয়ে যায়। পরম স্নেহে সেবা যত্ন করে তারা মেয়েটিকে সুস্থ করে তোলে। মেয়েটিকে কোটের পকেটে তারা একটা কৌটো পেল। সেটি খুলে তার মধ্যে থেকে একটা হীরের আংটি এবং একটি চিঠিতে পেল। চিঠিতে লেখা ছিল, ইনি রাজা পেরিক্লিসের স্ত্রী। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মৃতদেহটি পান, তবে এই হীরের আংটিটির মূল্য দিয়ে মৃতদেহটিকে সমাধিস্থ করলে বাধিত হব। থাইসা সুস্থ হলে একের পর এক বৃদ্ধ জেলে সেই কৌটোটি থাইসার হাতে তুলে দিল। আংটিটি দেখে থাইসার সব কথা মনে পড়ল এই আংটিটি বিয়ের রাতে তার স্বামী পেরিক্লিস তাকে পরিয়ে দিয়েছিলেন। মনে পড়ল সমুদ্র যাত্রার কথা, তার কন্যার মুখখানি। তাই তো, তবে তার স্বামী, কন্যা কোথায় গেল? গভীর দুঃখে তার দুচোখ বয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তখন বৃদ্ধ জেলে থাইসাকে শান্ত করে বলে, মা, তোমার দুঃখে সান্ত্বনা দেবার ক্ষমতা আমার নেই। আমার মনে হয় একমাত্র ঈশ্বর তোমার মনকে শান্ত করতে পারেন। কাছেই ডায়ানা দেবীর মন্দির আছে। তোমার দুঃখ ভোলার উপায়ে শান্তির সন্ধান তুমি সেখানে পাবে। পেরিক্লিসের জাহাজ এসে লাগলো টায়ার বন্দরে। দেশবাসী রাজার প্রত্যাগমনে আনন্দে মত্ত হয়ে উঠল। কতদিন পরে তাদের রাজা ফিরে এসেছেন। রাজ সিংহাসনাশূন্য দেখতে হবে না। রাজা এতদিন পরে প্রজাদের দেখে আনন্দ প্রকাশ করলেন, কিন্তু তার মনের মধ্যে যে বিরাট ক্ষত তৈরি হয়েছে, সে ব্যথা তাকে মাঝে মাঝে অন্যমনস্ক করে তোলে।
দীর্ঘশ্বাসের চাপা শব্দ তার পাশে সভাসদরা শুনতে পান। কোথায় অতল জলের তলায় পড়ে রইল তার আদরের রানী থাইসা, নাকি হাঙর কুমিরের খাদ্যই হয়ে গেল? কোথায় রইল একমাত্র কন্যা? তাই রাজকাজের মধ্যে থেকেও মাঝে মাঝেই তার মন চলে যায় সাগরের উথাল পাতাল ঢেউয়ের মধ্যে। রানী থাইসা যে দেবীর ডায়নার মন্দিরে সেবাদাসী হয়ে ধর্মের পবিত্রতার মধ্যে রয়েছেন, সে কথা পেরিক্লিস কল্পনায়ও আনতে পারেনি। ঠিক তেমনিভাবে ভাবতে পারেননি তার কন্যা মেরিনার দুর্গতির কথা, বন্ধু পত্নীর জঘন্যতম নিষ্ঠুরতার কথা। সময় বয়ে চলল। ক্লিওন পত্নী ডায়োনিজা ভাগ্যহত বন্ধু পেরিক্লিসকে কথা দিয়েছিলেন তিনি তার কন্যা মেরিনাকে নিজের কন্যা ফিলোটিনের সঙ্গে সমানভাবে স্নেহ ভালোবাসায় বড় করে তুলবেন। দিন যেতে লাগলো। মেরিনাও চন্দ্রকলার মতো বাড়াতে থাকলো। রূপে গুণের নৃত্যগীতে শিল্পকলায় সব দিকে মেরিনা ফিলোটিনকে ছাড়িয়ে যেতে লাগলো। সর্বোপরি মেরিনার বিনম্র এবং মধুর ব্যবহার সকলকে মুগ্ধ করত, ফলে সকলের প্রশংসার দৃষ্টিও পড়ল মেরিনার প্রতি। এই অবস্থায় ক্লিওন পত্নী ডায়োনিজা তার পূর্বকৃত প্রতিজ্ঞার কথা মনে রাখতে পারলেন না। ঈর্ষা এবং প্রচণ্ড তাড়নার মধ্যে অস্থির হয়ে তিনি শেষ পর্যন্ত মেরিনাকে হত্যার ষড়যন্ত্র করলেন। ঘাতক ঠিক করা হলো। ডায়োনিজা নির্দেশ দিল ঘাতক মেরিনাকে ভুলিয়ে সমুদ্র পাড়ে নিয়ে যাবে এবং সেখানেই লোকচক্ষুর অন্তরালে তাকে হত্যা করে পাথর বেঁধে সমুদ্রের জলে ফেলে দেবে। ঘাতক রানীর কথা মতো মেরিনাকে নিয়ে সমুদ্র পাড়ে চলল, কিন্তু বিধাতার নির্দেশ ছিল অন্যরকম। তাই ঘাতক যখন মেরিনাকে হত্যার জন্য যাচ্ছিল, তখন বিধাতার অভিশাপে অথবা আশীর্বাদে সেখানে একদল জলদস্যু এসে পড়ল। তারা সুন্দরী মেয়েটিকে ঘাতকের হাত থেকে ছিনিয়ে নিয়ে জাহাজে উঠল। মেরিনা কিন্তু ভবিষ্যতের ভালো মন্দ কোনো কিছুই বুঝতে পারল না, তবে মৃত্যুর হাত থেকে সাময়িকভাবে রক্ষা পেল। জলদস্যুরা অবশ্যই কোনো দয়া বা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেনি। তারা ভেবেছিল মেয়েটি সুন্দরী, একে বাজারে বেচতে পারলে তাদের লাভটা ভালোই হবে। দাস কেনা বেচার বাজারে নিয়ে তারা মেরিনাকে এক অসৎ ব্যবসায়ীর হাতে চড়া দামে বেচে দিল। ভাগ্যের খেলায় মেরিনা পুতুলের মতো একদল নিষ্ঠুর জলদস্যুর হাত থেকে এক পিশাচের হাতে পড়ল। ক্লিওন কিন্তু এসব ব্যাপার কিছুই জানতে পারেননি। তার অজান্তে এত বড় ঘটনা ঘটে গেছে তাকে জানানোই হয়নি, কারণ তিনি মেরিনাকে খুব স্নেহ করতেন। বন্ধু কন্যা সুমধুর আচরণ তার মন জয় করেছিল। মেরিনাকে প্রাসাদে দেখতে না পেয়ে তার সন্দেহ জাগে। সন্দেহ ক্রমশই তার স্ত্রীর দিকেই যায়, কেননা স্ত্রী ডায়োনিজা যে মেরিনার প্রতি অত্যন্ত বিদ্বেষ পোষণ করেন সে আভাস তিনি বহুবার পেয়েছেন। কিন্তু তাই বলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো কদর্য মনোবৃত্তিকে তিনি কিছুতেই স্বীকার করতে পারছিলেন না। বন্ধু পেরিক্লিস যখন তার কন্যাকে নিতে আসবেন, তখন তিনি কি জবাব দেবেন? লজ্জায় ধিক্কারে তার মন জর্জরিত হতে থাকল। ডায়োনিজা তখন নিজের অন্যায়কে লঘু করার জন্য নানাভাবে স্বামীকে অজুহাত দেখাতে লাগলেন। ক্লিওন কন্যা ফিলোটিনের মনের দুঃখ দেখতে না পেরেই তিনি এই অন্যায়টি করেছেন। রূপে গুণে ব্যবহারে সব কিছুতে মেরিনা সকলের প্রশংসা, আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে থাকে, আর সেই একই জায়গায় তাদের মেয়ে হয় উপহাসের পাত্রী। এ জ্বালা সহ্য করা যায় না। নিজের মেয়ের স্বার্থে তিনি তার পথের কাঁটাকে উপড়ে ফেলেছেন। এতে মন খারাপ করার কিছুই নেই। এই জঘন্যতম অন্যায়কে সুন্দরভাবে চেপে দেবার বুদ্ধিটাও তিনি বাতলে দিলেন স্বামীকে। একটি সুন্দর স্মৃতিসৌধ তৈরি করে তার গায়ে মেরিনা গুণগান করে দুছত্র লিখে দিলেই সাতক্ষুর মা। পেরিক্লিস তখন মেয়েকে নিতে আসবেন, তখন একটু অভিনয় করতে হবে, দুচোখে জল এনে বলতে হবে সামান্য রোগভোগের পর হঠাৎ মেরিনার মৃত্যু হলো। স্ত্রীর মুখে এই কথাগুলো শুনে ক্লিওন স্তম্ভিত হয়ে যান। এই ভয়ঙ্কর, এত নিষ্ঠুর, এত জঘন্য মনোবৃত্তি, এই যে জানোয়ারের চেয়েও অধম, নেকড়ের থেকে হিংস্র। স্ত্রীর মনোবৃত্তির পরিচয় পেলে ক্লিওন লজ্জায় ঘৃণায় কুঁকড়ে গেলেন। ফুলের মতো নিষ্পাপ সুন্দর মেয়েকে ঘাতকের হাতে তুলে দিতে মায়ের মন কাঁদে না? সে রাক্ষসী। অপরাধ জগতে তার কোনো ক্ষমা নেই, ঈশ্বরের কাছেও এর ক্ষমা নেই। স্ত্রীর এই দুষ্কর্মকে চাপতে গিয়ে ক্লিওনের বুকটা ব্যথায় ভরে ওঠে। পেরিক্লিস মেয়ের খবরাখবর জানার জন্য ক্লিওনকে বারবার চিঠি লেখেন, কিন্তু কোনো উত্তর পান না। বছরের পর বছর কেটে যায়। মেয়েকে দেখার জন্য তার মন বড় চঞ্চল হয়ে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর তিনি হ্যালিকেনাসকে নিয়ে থার্সাসে যাত্রা করেন। ক্লিওন দম্পতি অতিথিদের যোগ্য সম্বর্ধনা জানালেন। তারপর বাষ্পরুদ্ধ ঘরে ডায়োনিজা মেরিনার মৃত্যু সংবাদ জানালেন। মৃত্যুর উপর কারো হাত নেই, তাই পেরিক্লিস মর্মান্তিক দুঃখ পেলেও এর পেছনে কোনোরকম কুচক্রান্তের কথা ভাবতেই পারলেন না। ক্লিওন দম্পতির প্রতি কোনো দোষারোপ, অবহেলা, অভিযোগ কিছুই করলেন না।
তাদের প্রতি পেরিক্লিসের অসীম বিশ্বাস। তিনি মনে মনে একথাই ভাবলেন যে যে কন্যা জন্মেই মা হারায় সে তো সত্যিই ভাগ্যহীরা। পেরিক্লিস মেরিনার পবিত্র সমাধিতে কিছু সুগন্ধি সাদা ফুল ছড়িয়ে দিয়ে ব্যথার বোঝা বুকে নিয়ে আবার জাহাজেই উঠলেন। জলদস্যুর কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে যে ব্যবসায়ী সুন্দরী মেরিনাকে কিনেছিল সে তাকে নিয়ে হাজির করল এক পতিতালয়ে। এত রূপ থাকা সত্ত্বেও মেরিনাকে দিয়ে সে ব্যবসায়ী কিন্তু বিশেষ অর্থ উপার্জন করাতে পারছিল না, কেননা সে মেয়ে সারাক্ষণ এত চোখের জলে বুক ভাসাত আর ডায়না দেবীর কাছে তার পবিত্রতার জন্য প্রার্থনা জানাতো। একদিন মিডলিনের গভর্নর লাইসিমেকাস মেরিনার ঘরে এলেন। তিনি মেরিনার সামনে টাকার তোড়া রেখে বললেন, তুমি আমাকে খুশি করতে পারলে আমি তোমাকে ঐশ্বর্যে ভরিয়ে দেব। মেরিনা তখন তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলল, দেখুন আমি স্বর্গবংশজাত, আমার কথাটা একটু শুনুন। আমি সম্ভ্রান্ত রাজার মেয়ে, ভাগ্যচক্রে আমাকে এই কুৎসিত জায়গায় আসতে হয়েছে, তবে আমি এখনও কুমারী। ঈশ্বর ভিন্ন কেউ আমাকে এই নরককুণ্ড থেকে উদ্ধার করতে পারবে না। মেয়েটির কথা শুনে এবং চোখের জলে ভেজা তার পবিত্র মুখের দিকে তাকিয়ে নিজের কাছে লজ্জা পেলেন লাইসিমিকাস। কামনার বদলে মেয়েটির প্রতি স্নেহের উদয় হলো তার। তিনি দুঃখের সঙ্গে বললেন, তোমার কথায় আমার চেতনার উদয় হয়েছে। যে অর্থ আমি তোমার জন্য এনেছি সেটা তুমি নিজে দ্বিধা করো না, এগুলো তোমাকে ভালোবেসেই দিলাম। এর বিনিময়ে তুমি এই নরককুণ্ড থেকে উদ্ধার পেতে পারো। তোমার যদি কখনো প্রয়োজন পড়ে তবে তুমি আমাকে জানাতে পারো, আর যদি আমি তোমাকে কখনো ডেকে পাঠাই তাহলে আসতে সংকোচ করো না। মিডলিনের গভর্নর লাইসিমেকাসের কাছ থেকে পাওয়া অর্থের সাহায্য মেরিনা পতিতালয়ের একজনকে বশ করে নিল। তারই সাহায্যে এক অন্ধকার রাত্রে সে পতিতালয় থেকে বেরিয়ে পড়ল। ঈশ্বরের কৃপায় তার সঙ্গে এক বৃদ্ধ সজ্জনের দেখা হলো। তিনি এই সুন্দরী তরুণীকে একা একা পথে ঘুরতে দেখে তার পরিচয় জানতে চাইলেন। মেয়েটির কথায় এবং শালীনতায় তিনি মুগ্ধ হন। মেরিনাকে তিনি নিজের বাড়িতে আশ্রয় দেন এবং মেয়ের মতো দেখেন। থারসাস থেকে ফেরার পথে জাহাজের কিছু যন্ত্রাংশ বিকল হওয়ায় পেরিক্লিসের জাহাজ মেটিলেনে নোঙর করল। পেরিক্লিসের শোকসন্তপ্ত মন তখন খুঁজছিল নির্জনতা, কারোর সঙ্গে দেখা করা, কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার। নিজের হাতে তিনি মেয়ের সমাধিতে ফুল ছড়িয়ে দিয়ে এসেছেন। এর চেয়ে মর্মান্তিক দুঃখ কী হতে পারে? সেনাপতি হ্যালিকেনাসকে জানিয়ে দিলেন যে তিনি একটু একলা মৌনভাবে থাকতে চান, কেউ যেন তাকে বিরক্ত না করে। ইতিমধ্যে এক নাবিক এসে কুণ্ঠিতভাবে জানালে যে মিডল্যান্ডের গভর্নর জাহাজের গায়ে তার বজ্রা নোঙর করে অপেক্ষা করছেন। তিনি পেরিক্লিসের সঙ্গে কথা বলতে চান। নিজের ভাগ্যের নিষ্ঠুরতার কথা তিনি ভাবছিলেন, অকারণে কথা বলার ইচ্ছে তার ছিল না। তাই তিনি নাবিকটিকে হ্যালিকেনাসের সঙ্গে কথা বলার নির্দেশ দিলেন। ব্যাপারটা গুরুত্বপূর্ণ হলে পেরিক্লিস অবশ্যই কথা বলবেন। নাবিকের বক্তব্য শুনে হ্যালিকেনাস অতিথিকে ভেতরে আনতে বললেন। গভর্নর লাইসিমিকাস বললেন, রাজা পেরিক্লিস এখানে জাহাজ ঘাটে নোঙর করেছেন শুনেই আমি এখানে এসেছি। মানসিক দিক থেকে রাজা যে প্রচণ্ড আঘাত পেয়েছেন সে কথা জেনেই আমার আশা। আমার কাছে এমন একটি সম্ভ্রান্ত বংশী আর সর্বগুণ সম্পন্না সুন্দরী মেয়ে আছে যার সুমধুর গান এবং মিষ্টালাপ রাজার মনকে শান্তি দিতে পারবে বলে আমার বিশ্বাস। তার কথা বলার মধ্যে এমন এক দৃঢ়তা ছিল যা দেখে হ্যালিকেনাসের বিশ্বাস জন্মালো। তখন হ্যালিকেনাস লাইসিমেকাসকে সেই মেয়েটিকে জাহাজে নিয়ে আসতে বললেন। অল্প সময়ের মধ্যে মেটিলিনের গভর্নর এক সহচরীর সঙ্গে মেরিনাকে সেখানে হাজির করলেন। মেরিনা এসে হ্যালিকেনাসের কাছে অত্যন্ত নম্রভাবে বলল যে সে তার সহচরীকে নিয়ে রাজার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চায়। রাজার মানসিক ভারকে লাঘবের জন্য সে যথাসাধ্য চেষ্টা করবে। হ্যালিকেনাস মেয়েটির প্রস্তাবে রাজি হলেন। তখন মেরিনা তার সহচরীকে নিয়ে বিমর্ষ পেরিক্লিসের সামনে উপস্থিত হলো। সমব্যথীর অনুভূতি নিয়ে সে মধুর কণ্ঠে বলল, মহারাজ আপনি দুঃখে পাথর হয়ে গেছেন, তাই আপনি মৌনী হয়ে নিজেকে নিরালায় সরিয়ে রেখেছেন। আমিও আপনার মতোই দুঃখের বোঝা বয়ে বেড়াচ্ছি। আমার দুঃখের কথা শুনলে হয়তো আপনার দুঃখ লাঘব হবে, এই আশা নিয়েই আমি এসেছি। আমার বাবা দুজনেই ছিলেন, বাবা মা দুজনেই ছিলেন রাজপরিবারের সন্তান। এক অশুভ মুহূর্তে জাহাজ দুর্ঘটনায় আমি মাকে হারাই। কোনো দৈব শক্তি যেন আমায় এখানে নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে আপনিই আমার জীবন রহস্যের সমাধান খুঁজে দিতে পারেন, তাই কথার মাধুর্য দিয়ে মৌনীর মুখ তুলতে হবে। মেয়েটির দুঃখের কথা শুনে রাজা নিজের ভাগ্য বিড়ম্বনার সঙ্গে মিল খুঁজে পেলেন। সমব্যথী মন নিয়ে পেরিক্লিস মেয়েটির মুখের দিকে তাকালেন। তার মুখের মধ্যে স্ত্রী থাইসা এবং শিশুকন্যার মুখের আদর স্পষ্ট দেখতে পেলেন, কিন্তু তারা তো মৃতা। তবে এই দুরাশা কেন? বিস্ময়ে অভিভূত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? মেয়েটি উত্তর দিল, মেরিনা। মেরিনা নামটি শোনা মাত্র পেরিক্লিস চমকে গেলেন। মেয়েটি বলল, আমার এই ডাকা ছিলেন
নামটা রেখেছিলেন আমার বাবা। পেরিক্লেস উদ্গ্রীবভাবে বললেন, আচ্ছা, এরকম নাম রাখার কোনো কারণ জানা আছে? মহারাজ, আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে আমার ধাত্রীর মুখে আমি ছোটবেলা থেকে এসব কথা শুনে আসছি। আমার জন্ম হয়েছিল সমুদ্রের বুকে এক জাহাজের মধ্যে, তাই আমার বাবা এই নাম রাখে। ধাত্রীর মুখে শুনেছি যে আমার জন্মের সময় সমুদ্রে ভীষণ ঝড় ওঠে, উত্তাল তরঙ্গের আঘাতে জাহাজে সব কিছু ওলটপালট হতে শুরু করে। সেই প্রচণ্ড ঝাঁকুনি সহ্য করতে পারেননি আমার সদ্য প্রসূতা মা। তখন নাবিকদের চিরাচরিত সংস্কার রক্ষার জন্য আমার বাবা আমার মায়ের মৃতদেহকে জলে ভাসিয়ে দেওয়ার অনুমতি দিতে বাধ্য হয়। আমার মা ছিলেন এক রাজার একমাত্র সন্তান। পেরিক্লিস বিহ্বল হয়ে পড়েন। এই সবই যে তার ভাগ্যের সঙ্গে মিলে যাচ্ছে। মধুচূড়া গলায় মেরিনা আবার বলতে শুরু করলো, আমার মাকে সলিল সমাধি দেবার পর ধীরে ধীরে সমুদ্রের রেস কমে এলো। জাহাজ এসে থামলো থারসাসের বন্দরে। সেখানকার শাসক ক্লিওন আমার বাবার বন্ধু। বন্ধুর কাছে কদিন থেকে নিজের দুঃখের জ্বালা জুড়ানোর জন্য আমার বাবা ক্লিওনের পাশাতে উঠলেন। কয়েকদিন সেখানে থেকে বন্ধু এবং বন্ধু প্রধানের মিষ্টি আশ্বাসে ভুলে ধাত্রীর সঙ্গে আমাকে তাদের তত্ত্বাবধানে রেখে নিজে দেশে ফিরলেন। কিন্তু আমার বাবার বন্ধু পত্নী ডায়োনিজা কথা দিয়ে কথা রাখেননি। নিষ্ঠুরা সেই মহিলা হিংসার ধারণায় আমাকে তুলে দিয়েছিলেন ঘাতকের হাতে। কোনো অন্যায় ব্যবহার না করেও আমি এই ক্রূরতার শিকার হলাম। কথা ছিল ঘাতক আমাকে সমুদ্র পাড়ে নিয়ে হত্যা করে পাথর বেঁধে জলে ফেলে দেবে, কিন্তু বিধি বাদ সাধল। ঘটনাচক্রে সেই সময়ে একদল দস্যু এসে পড়ে। তারা ঘাতকের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে জাহাজে উঠে পড়ে। পরে তারা আমাকে নিয়ে যায় মানুষ কেনা বেচার বাজারে। সেখানে প্রচুর টাকার বিনিময়ে আমাকে এক অসৎ ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিল। এই কথাগুলো শুনতে শুনতে পেরিক্লিসের দু চোখ বেয়ে জলের ধারা নামলো। তাই দেখে মেরিনা বলল, মহারাজ, আপনার চোখে জল? আমি কি আপনাকে কোনো ব্যথা দিলাম? আমার কথায় কি দুঃখ পেলেন? কারো মনে অকারণে ব্যথা দেওয়া আমার স্বভাব নয়। আমার বাবা পেরিক্লিসও কারো মনে কখনো ব্যথা দিতে পারতেন না। তিনি এখনও জীবিত আছেন কি না ঈশ্বর জানেন তার কথা। কেমন আছেন তিনি, কোথায় আছেন, কিছুই জানি না। পেরিক্লিস বহুক্ষণ মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এর মুখের মধ্যে স্ত্রী ধাইসার মুখ দেখতে পাচ্ছেন। মনে পড়ছে সেই শিশুকন্যার মুখখানিও। পেরিক্লিস হ্যালিকেনাসকে ডেকে বললেন, দেখো তো এ মুখের মধ্যে অন্য একটা চেনার মুখের মিল খুঁজে পাও কিনা। বৃদ্ধ হ্যালিকেনাস অবাক দৃষ্টিতে তাকালেন মেয়েটির দিকে। একটা মুখ তিনি যেন দেখতে পাচ্ছেন মেয়েটির মুখে। পেরিক্লিস উচ্ছ্বাসে আনন্দে বললেন, মা মেরিনা, তুমি আমারই মেয়ে। তুমি যা যা বলেছো সব ঘটনা হুবহু মিলে যাচ্ছে। যদিও আমি যেন নিজের চোখ কানকেও বিশ্বাস করতে পারছি না। এমনিভাবে যে তোমাকে ফিরে পাবো আমি ভাবতেই পারি না। জাহাজেই তোমার জন্ম, আবার জাহাজেই আমি তোমাকে পেলাম। আজ তোমার নতুন জন্ম হলো। মা, তোমার মেয়ের নামটি তোমার জানা আছে? মেরিনা বলল, আমার মায়ের নাম আমি বলবো? কিন্তু মহারাজ, তার আগে আপনার নামটি আমার জানতে ইচ্ছা হচ্ছে। আমার নাম পেরিক্লিস, টায়ারের রাজা আমি। মেরিনা বলল, তাহলে শুনুন, আমার মা রাজকন্যা থাইসা। পেরিক্লিস আনন্দে চিৎকার করে বলে উঠলেন, সবাই শোনো, এ আমার মেয়ে মেরিনা। থারসাসের গভর্নর ক্লিওনের চক্রান্তকারী স্ত্রী ডায়োনিজা একে ঘাতকের হাতে তুলে দিয়েছিল। সবাই জানে পেরিক্লিসের কন্যা মৃতা, কিন্তু মানুষের ইচ্ছার ওপর কাজ করে বিধাতার নির্দেশ। তাই তারই আশীর্বাদে আমি মেয়েকে ফিরে পেলাম। তারপর মেটিলিনের গভর্নর লাইসিমেকাসের দিকে ফিরে বললে, আপনার মহানুভবতা এবং উদার মনস্কতার জন্য আমি আমার জীবনের শেষ আলোটুকু ফিরে পেয়েছি। আপনার আন্তরিক একাগ্রতার ফলে এমন দুঃসাধ্য সাধিত হয়েছে। এখন আমার একান্ত ইচ্ছা এই যে আপনি এই কন্যার পানি গ্রহণ করুন। আমার হাতে কন্যাকে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। আপনি আমার প্রার্থনা পূর্ণ করুন, একটা ব্যথিত মনকে শান্তি দিন। এই কথা বলতে বলতে তিনি লাইসিমিকাসের হাতের মধ্যে কন্যা মেরিনের হাত দুটি মিলিয়ে দিয়ে বললেন, ঈশ্বর তোমাদের সুখে রাখুন, তোমাদের মিলিত জীবন শান্তিময় হোক। মেরিনা এবং লাইসিমিকাসকে নিয়ে পেরিক্লিস ইফেসাসে ডায়ানা দেবীর মন্দিরে যাত্রা করলেন। কিছুদিন আগে পেরিক্লিস একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে দেবী ডায়ানা স্বয়ং আবির্ভূতা হয়ে ইফেসাসে তার মন্দির যেতে আদেশ করেছিলেন। দেবীর নির্দেশ ছিল তার বেদির সামনে বসে পেরিক্লিসকে তার দুর্ভোগের কথা জানাতে হবে। তাই দেবীর আদেশে পেরিক্লিস চললেন ইফেসাসে। দেবীর মন্দিরে ঢুকে পেরিক্লিস দেখলেন দেবীর সামনে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী থাইসা। থাইসা এখন দেবীর পূজারিণী। পেরিক্লিস অবাক চোখে তাকিয়ে থাকেন। এও কি সম্ভব? থাইসাও তাহলে মারা যায়নি, সে এখনও জীবিত? পেরিক্লিস যেন কিছুতেই ভাবতে পারছেন না। আনন্দে অস্থির হয়ে পড়লেন। পূজারিণীর পরিচয় পেয়ে মেরিনাও আনন্দে বিহ্বলা। পেরিক্লিস দেবী ডায়ানার বেদির সামনে নতজানু হয়ে বললেন, দেবী ডায়ানা, তুমি পতিব্রতার প্রতীক।
আজ তোমার সামনে এসে দেখছি একই স্বপ্ন নাকি সত্যি, যেন সত্য সুন্দর হয়ে আমার জীবনে শান্তি ফিরিয়ে আনে। তারপর থাইসের সম্পত্তি পেয়ে পেরিক্লিস দেবীর মন্দিরে মেরিনার সঙ্গে মেটিলিনের গভর্নর লাইসিমিকাসের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। মহা অন্ধকারের বুক চিরে যেন নেমে এলো খুশির আলোক বন্যা। ক্লিওনের কুচক্রী স্ত্রী ডায়োনিজার পরিণতি কী হলো? মেরিনার ওপরে যে নিষ্ঠুর আচরণ তিনি করেছিলেন, সে কথা যখন থার্সাসবাস জানতে পারল, তখন তার প্রতিশোধ নেবার জন্য ক্ষিপ্ত হয়ে ক্লিওনের প্রাসাদে আগুন জ্বালিয়ে দিল। সেই আগুনে পুড়ে মরলেন ক্লিওন, ডায়োনিজা এবং তাদের আদরিণী কন্যা। পাপীরা শাস্তি পাওয়ায় দেবতারাও খুশি হলেন। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি পেরিক্লিস, দ্য প্রিন্স অফ টাওয়ার। 1 সেপ্টেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় ছিলাম আমি দমনাস। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি পেরিক্লিস। আর আগামী 8 সেপ্টেম্বর 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন লাভস লেবার্স লস্ট। ধন্যবাদ।